আজকে শুধু আমি আপনাদেরকে যে আমার প্ল্যানিংয়ের যে মানবিক উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো আছে তার উপরে সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ আলোচনা করব। বন্ধুরা, সঙ্গেই থাকুন। আমার প্রথম যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্টটা প্রথমেই আমাদের করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের আগামীর প্রজন্ম, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম, যারা এই দেশের আগামীর কর্ণধার। প্রথম প্রজেক্টে নিয়ে যদি কথা বলি, প্রথম প্রজেক্টটা হচ্ছে যে সারা দেশব্যাপী যে আমাদের বেকার যুবক যুবতীরা রয়েছে, মা বোন গৃহিণীরা রয়েছে, তাদেরকে প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে, বর্তমান যেহেতু প্রযুক্তি নির্ভর বিশ্ব চলছে, এবং সেক্ষেত্রে একটা ঘোষণা আসছে, সেটা হচ্ছে যে তৃতীয় শিল্প বিপ্লব ঘটতে চলেছে। জানি না তৃতীয় শিল্প বিপ্লব ঘটতে চলেছে না তৃতীয় দারিদ্রতা আসতে চলেছে, তবে প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি, এটা একটা মহাজগৎ। এই ছেলে মেয়ে বেকার যুবক যুবতীদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা। সেক্ষেত্রে এই নাম্বার 1 প্রজেক্টটা হচ্ছে যে সারা দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং তাদেরকে আর্থিক সাপোর্ট দিয়ে, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দিয়ে এবং তাদের লাইফ টাইম সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকা, তারা যেন সারা জীবন ভালো ইনকাম করতে পারে, তাদের জন্য চাকরির বা কোনো কিছুতে হতাশাগ্রস্ত না হয়, তারা যেন দেশের সম্পদে রূপান্তর হয়। সেক্ষেত্রে এই বিনা অর্থে বলতে গেলে, যেহেতু অর্থের তেমন কোনো খুব ঘাটতে হবে না বা কারো কাছ থেকে নিতে হবে না, সামান্য ব্যাপার, যে ফেলে দেওয়া সামান্য অর্থ যদি আমরা ইউজ করতে পারি, তাহলে সেটা দ্বারা যে প্রতিদিন আমরা অন্তত 200 থেকে 500 স্টুডেন্টস ম্যানেজ করতে পারবো এবং তাদের গাইডলাইন দিতে পারবো, এবং বছরে অন্তত 2 লক্ষ এই ছেলে মেয়ে যুবক যুবতী মা বোনদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। তো এই প্রজেক্টে কয়েকটা চ্যাপ্টার রয়েছে। প্রজেক্ট 1-এ যে আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো, সেখানে যে সমস্ত নামি দামি ব্র্যান্ডেড প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো আছে এবং যারা মানুষকে কর্মক্ষম করে গড়ে তোলার জন্য আবার ফ্রডিং করছে, চিটিং করছে, মানুষকে অর্থনৈতিকভাবে আরো বিপর্যস্ত করছে, তাদের থেকে হেফাজত করতে হবে এবং একই সাথে ওদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দেশের সম্পদে রূপান্তর করতে হবে। তাহলে এই শ্রেণীটা যখন জেগে যাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধায়ন হবে, বৈদেশিক মুদ্রা আসবে, দেশের মানুষ ভিতরে তারা একটা স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারবে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা 3টি সেক্টর, একটা হচ্ছে যারা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে তাদের সাথে আমাদের ব্যবস্থা করতে হবে বিশেষ ব্যবস্থাপনায়, তৃতীয় হচ্ছে তাদের অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে এবং তাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, যেমন একটা কাজ শিখতে গেলে প্রযুক্তির উপরে, সেখানে কিন্তু কম্পিউটার, ল্যাপটপ, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, তাদের আসা যাওয়া, কস্টিং, এগুলো অনেকগুলো খরচ আছে। সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক সাপোর্ট দিলে তারা এই কাজগুলো আগ্রহ নিয়ে শিখতে পারবে এবং যেহেতু তাদের লাইফে চেঞ্জ হয়ে যাবে, সেজন্য তারা এগিয়ে আসবে। এর উপরে যদি আমি বিশ্লেষণ করতে যাই, অনেক সময় প্রয়োজন হবে। দ্বিতীয় নম্বর আমার প্রজেক্ট 2, দ্বিতীয় প্রজেক্টটি রয়েছে যে সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষ, দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ যে কেউ, তাদের জন্য। আর এই প্রজেক্টটা হচ্ছে সবচেয়ে মজার। আসলে এখানে একটু বড় কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমি এ পর্যন্ত যাদের কাছে গিয়েছি বা যাদেরকে ইনভাইট করেছি,
তাদের কয়েকটা প্রশ্ন ছিল, তার ভিতরে অন্যতম প্রশ্ন ছিল যে আপনি এই প্রজেক্টে মানুষকে আহ্বান করলে মানুষ আপনার ডাকে সাড়া দিবে কি স্বার্থে? তাদের স্বার্থ কি? মানুষ একজনকে হেল্প করলো, সে একদিন করলো, দুদিন করলো, কিন্তু কন্টিনিউ করবে? কিন্তু আমি তো এখানে কন্টিনিউস মানুষকে আহ্বান করতে হবে, তো সেখানে মানুষ কেন করবে? এই প্রজেক্টটা হচ্ছে সব ইন্টারেস্টিং, যে এই প্রজেক্ট টু রাখা হয়েছে সর্বসাধারণের জন্য। আর এখানে দেখা গেল যে আমি মানুষ যাতে এখানে ইন্টারেস্টিংভাবে অংশগ্রহণ করে সে ব্যবস্থাও রেখেছি। এই জন্য প্রথম নম্বরে হচ্ছে সুপার শপ। যদি আমরা কাউকে অর্থনৈতিকভাবে সাহায্য করি, কিছু টাকা দিয়ে দেই, সে টাকা নিয়ে সে কী করবে? ইচ্ছা মতো ব্যয় করবে। কিন্তু তাকে যদি একটা কর্মসংস্থান দিয়ে যাওয়া যায় এবং সেখানে যদি আরও লোকের কর্মসংস্থান হবে এবং সেটাকে ডেভেলপিং এর দিকে নিয়ে যেতে পারবে এবং সেইটা থেকে ইনকাম করে নিজের জীবন পরিচালনা করতে পারবে, এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে এখানে আমরা সেকেন্ড যে প্রজেক্টটা রেখেছি, সেকেন্ড প্রজেক্টের প্রথম নম্বর হচ্ছে সুপার শপ। সারা দেশব্যাপী বিভিন্ন স্পটে সুপার শপ তৈরি করে দেওয়া। তারপরে রয়েছে ছোট শিল্প কারখানা তৈরি করে দেওয়া। তারপরে রয়েছে পরিবহন। অর্থাৎ এই ক্ষেত্রে পরিবহন দু ধরনেরই আছে, একটা পাবলিক পরিবহন, একটা ট্রান্সপোর্ট পরিবহন। দুটাই লাগবে এবং এই দুটাই সাস্টেনেবলি কাজ করতে পারবে। এই প্রজেক্টগুলোর সাথে কম্বাইন থাকলেও কাজ করতে পারবে, আবার আলাদাভাবে কাজ করতে পারবে। উৎপাদনমুখী বিশেষ খামার। আজকে শিল্পে আমাদের প্রায় বিপর্যস্ত। খামার ব্যবস্থাপনা যারা করছে, খামারগুলো পরিচালনা যারা করছে, গভর্নমেন্ট তাদেরকে বিভিন্ন প্রণোদনাদি সহযোগিতা করছে, কিন্তু বেসরকারিভাবে আমরাও যদি করি তাহলে এই খামারগুলোতে আরও ডেভেলপ হবে। আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারবো, আর দেশের ভিতরে যে একটা উন্মাদনা চলে পণ্যের, সেই উন্মাদনা কমে যাবে। পরিবেশ দূষণ প্রতিরোধে বর্জ্য ব্যবস্থাপনার দ্বারা বিশেষ উৎপাদনমুখী শিল্প। পরিবেশ বিপর্যস্ত, এই ক্ষেত্রে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে আজকে আমাদের দেশে যেভাবে মশা বৃদ্ধি পাচ্ছে, মশা তো বিদেশ থেকে আমদানি করা হয়নি, মশা তো আমরা সৃষ্টি করতেছি আমাদের পরিবেশ নোংরা করে। আমরা আমাদের ড্রেন, নর্দমা, খাল, খানাখন্দ বন্ধ করে দিচ্ছি, পানি জমা হচ্ছে, ময়লা হচ্ছে, সেখানে মশা উৎপাদিত হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ হচ্ছে, মানুষ মারাও যাচ্ছে, অনেক অর্থ নষ্ট হচ্ছে। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কোটি কোটি টাকার মশা তাড়ানোর কয়েল স্প্রের ব্যবসা জমজমাট হয়েছে। এটা আমাদের নিত্যদিনের যে বাজার করার বাজেটের সাথে মিলে গেছে। আমরা যদি এই পরিবেশ বিপর্যয় যে সমস্ত কারণে হয়, অর্থাৎ বর্জ্য যেগুলো আমরা বলি, অনেকগুলো কাজ হচ্ছে। ট্যানারি বর্জ্য আছে, এখন ইলেকট্রনিক্স ডিভাইসের বর্জ্য আছে, আমরা ইউজ করি কিন্তু ফেলে দেই, কিন্তু সেটা যায় কোথায়? আমাদের দেশেই তো থাকে। এগুলোকে যদি রিসাইক্লিং সিস্টেমে আবার পুনরায় কোনো কাজে লাগানো যায় তাহলে সেটা দুদিক থেকে উপকার হবে। একদিকে দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধায়ন হবে, আরেকদিকে বিপর্যস্ত পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এই ক্ষেত্রেও আমাদের এই প্রজেক্টগুলো রয়েছে। এই প্রজেক্টগুলোর হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যে এগুলো প্রতিটি 1 কোটি টাকা মূল্যের।